আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। ফাইনাল এক্সামে তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে থেকে নিতে পারো। এখানে 1 নম্বর দেখে বলা হচ্ছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। এখানে 5টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। দেখো কয়ের থেকে বলা হচ্ছে কারাকোরাম পর্বত, তারপরে মহানদী, মালাবার উপকূল, ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল, ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। তো এগুলো তোমাদের মানচিত্র দেওয়া হবে, সেখানে চিহ্নিত করতে হবে। 2 নম্বর থেকে সঠিক উত্তর নিয়ে নির্বাচন করে যে কোনো 18টির উত্তর লিখতে হবে। 1 × 18 = 18। পৃথিবীর অক্ষ, কয়ের দেখো প্রশ্ন দেখো, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে সেটা হচ্ছে 66.1 ডিগ্রি কোণ করে থাকে। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো, সেটাকে বলা হয় কক্ষপথ। ওকে, সন্ধ্যের আগের সময় হলো, তো সন্ধ্যের আগের যে সময় সেটাকে বলা হয় গোধূলি। স্টেশনের ঘড়িতে 23.00 আওয়ার্স, মানে সাধারণ ঘড়িতে তখন বাজবে কটা? সাধারণ ঘড়িতে তখন বাজবে 11টা। ওকে, এরপর শীতকালে ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকনো হওয়ার কারণ বায়ুর আর্দ্রতা কম। শীতকালে বায়ুতে আর্দ্রতা কম থাকে, যার ফলে তাড়াতাড়ি শুকনো হয় আর কি জামা কাপড়। এরপর বায়ু প্রবাহের দিক মাপার যন্ত্রটির নাম হচ্ছে বাত পতাকা। অ্যাসিড বৃষ্টি হলো বায়ু দূষণের ফল। জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল 2011 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে শব্দের তীব্রতা মাপার যন্ত্রটি হচ্ছে ডেসিবেল মিটার। শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলেন দুন। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো, উত্তর লিখবে লুনি। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘন বসতি গড়ে ওঠার কারণ সেখানকার জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন। ভারতের উর্বর নবীন পলিমাটি, সেটাকে বলা হয় কি? খাদার। এরপর আমাদের দেশের যত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে 65%। ঠিক আছে, 65% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। পানীয় ফসলের উদাহরণ হলো কফি। ভারতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে গোন্ড। এরপর ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় 15ই আগস্ট। পরের প্রশ্ন, মানচিত্রের দূরত্ব বাস্তব দূরত্বের অনুপাতকে বলা হয় কি? স্কেল। ঠিক আছে, এরপর মানচিত্রে কৃষি জমি দেখানোর জন্য ব্যবহার করা হয় হলুদ রং। 3 নম্বর দেখো প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লিখতে হবে। 3-1 দেখে নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক অথবা এবং অসত্য হলে ভুল লিখতে হবে, যে কোনো 4টি। 1 × 4 = 4। পয়েন্ট দেখে নিরক্ষরেখা যে তল বরাবর অবস্থান করে তাকে বলা হয় নিরক্ষীয় তল, এটা ঠিক হবে। পৃথিবীর মোট অক্ষ রেখার সংখ্যা হচ্ছে 180টি, এটা ভুল হবে। পরের প্রশ্ন দেখো, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এটা ঠিক লিখবে। ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণে অল্প বয়সে মানুষের চোখে ছানি পড়ে, এটা ঠিক হবে। দীপাবলি ইসলামাবাদের ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়, এটা ভুল হবে। পরের প্রশ্ন হচ্ছে 3-এর 2 নম্বর দেখে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 × 4 = 4। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায় তাকে বলা কি? অ্যালবেডো। বিশ্ব উষ্ণায়ন কমাতে অস্ট্রেলিয়ার ড্যাশ শহরে মানুষ একটি বিশেষ তারিখে রাতের বেলায় 1 ঘন্টার জন্য সমস্ত লাইট নিভিয়ে রেখেছিল, সেটা হচ্ছে সিডনি। ঠিক আছে, এই শহরে। গয়ের দেখা প্রশ্ন, কানে কানে কথা বললে শব্দের তীব্রতা হয় 20 ডেসিবেল এর মধ্যে থাকে। ঠিক আছে, শব্দের তীব্রতা। মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় এমন একটি দেশের উদাহরণ হলো ভারতবর্ষ। 60-এর দশকে ভারতের কৃষিতে অভূতপূর্ব পরিবর্তন আসে, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। 3 নম্বর 1টি বা 2টি শব্দে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 1 × 4 = 4। কোন শক্তির কারণে আমরা পৃথিবীর থেকে ছিটকে বেরিয়ে যায় না? এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। জ্বর হলে সাধারণত থার্মোমিটারের কোন স্কেল পরিমাপ করা হয়? কোন স্কেলে পরিমাপ করা হয়? তো ফারেনহাইট স্কেলে পরিমাপ করা হয় জ্বর হলে, জ্বর মাপা হয়। এরপর মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালাকে কি বলে? তো শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে যে গাছপালা জন্মায় সেগুলো বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? 1972 খ্রিস্টাব্দে। মানচিত্র অঙ্কনের বিদ্যাকে কি বলে? উত্তর লিখবে কার্টোগ্রাফি বলে। 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে এবং 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 × 8 নম্বর। কয়ের দাগে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? তো নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণগুলি হলো, অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সব থেকে বড়। নিরক্ষরেখা পৃথিবীকে সমান 2টি অংশে ভাগ করেছে। পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র একই। এরপর দেখো, আন্তর্জাতিক তারিখরেখার 2টি বৈশিষ্ট্য লেখো।
1 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যে রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হয়েছে। 2 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা থেকে দিন ও তারিখের পরিবর্তন হয়। এরপর বায়ু দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। 1 নম্বর বৃক্ষরোপণ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য বৃহৎ পত্রযুক্ত বৃক্ষরোপণ করা একান্ত প্রয়োজন। বৃহৎ পত্র মানে যে গাছের বড় বড় পাতা হয় আর কি। 2 নম্বর হচ্ছে বায়ু পরিশোধনকারী যন্ত্রপাতির ব্যবহার। বর্তমানে বিভিন্ন ধরনের বায়ু পরিশোধনকারী যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। এই সমস্ত যন্ত্রপাতি বিভিন্ন বায়ুদূষক উৎসগুলিতে স্থাপন করা প্রয়োজন। তো এইভাবে বায়ুদূষণ রোধ করা যেতে পারে। ঘয়ের দাগে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখন। তো ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল আর উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপ অঞ্চল। ওকে, এরপর সবুজ বিপ্লব কি? তো 60-এর দশকের শেষ দিকে ভারতীয় কৃষিতে বিরাট পরিবর্তন আসে। উচ্চ ফলনশীল বীজ, সার, জলসেচ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে মোট হেক্টর প্রতি ফসলের উৎপাদন বহুগুণ বেড়ে যায়, যা সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন নামে পরিচিত। এরপর দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর দেওয়া আছে। 5 নম্বর দেখো প্রশ্ন এগুলো। পরের দেখা হচ্ছে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লিখতে হবে। তো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য দেখো এখানে লেখা আছে। 1 নম্বর পার্থক্য, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে অর্ধবৃত্ত। নিরক্ষরেখা থেকে উভয় দিকে নিরক্ষরেখাতে উত্তর ও দক্ষিণ দিকে যে দৈর্ঘ্য সেগুলো কমতে থাকে, আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান হয়। আবর্তন গতির ফলে কিভাবে পৃথিবীতে দিন রাত হয়? তো পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এর ফলে যে অংশ সূর্যের সামনে আসে সেই অংশ আলোকিত হয় এবং সেখানে দিন হয়। অন্যদিকে সূর্যের বিপরীত দিকে যে অংশে সূর্যালোক পৌঁছায় না তা অন্ধকারাচ্ছন্ন থাকে বলে সেখানে রাত হয়। এরপর দেখো বায়ু দূষণের 3টি কারণ লেখো। তো বায়ু দূষণের 3টি কারণ হচ্ছে, একটা হচ্ছে কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয়, ঠিক আছে, সেটা থেকে বায়ু দূষণ হয়। যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হয়, যে দূষিত পদার্থ নির্গত হয় সেটা থেকেও কি বায়ু দূষণ হয়। আর তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে কি হয়, কয়লার যে গুঁড়ো সেগুলো উৎপন্ন হয়, সেগুলো বাতাসে মেশে এবং সেখান থেকে দূষণকারী যে কার্বন যে গ্যাসগুলো বাতাসে মেশে। ঠিক আছে, তো 3টি পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। এরপর দেখো অরণ্য সংরক্ষণের উপায়গুলো লেখো। তো অরণ্য সংরক্ষণের উপায়গুলো কি? এক হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ, ঠিক আছে, অর্থাৎ বনভূমি ও যে কোনো স্থান থেকে অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা নিষেধ করতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ, যথেচ্ছভাবে পশুচারণ সেটা বন্ধ করতে হবে। বনসৃজন ও পুনর্বনসৃজন, অর্থাৎ আবার পুনরায় গাছ লাগাতে হবে বা পুনরায় বনভূমি সৃষ্টি করতে হবে। তো এইভাবে আমরা কী করতে পারি, অরণ্য সংরক্ষণ করতে পারি। তো এটা তোমরা ভালোভাবে কিন্তু পড়বে এখান থেকে। এরপর দেখো ছোট স্কেল মানচিত্র আর বড় স্কেল মানচিত্র বলতে কী বোঝো? তো ছোট স্কেল মানচিত্র কি না, দেশ বা মহাদেশের মতো বিশাল এলাকাকে মানচিত্রে প্রদর্শন করতে ক্ষুদ্র স্কেল ব্যবহার করা হয়। এই সকল মানচিত্রকে ছোট স্কেলের মানচিত্র বলে। আর বড় স্কেলের মানচিত্র কি, গ্রাম শহর প্রভৃতি ছোট আয়তনের স্থানকে মানচিত্রে প্রদর্শন করতে গেলে যে স্কেল ব্যবহার করতে হয় তাকে বড় স্কেলের মানচিত্র বলে। পরের প্রশ্ন 6 নম্বর থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। প্রশ্নের মান 5 করে, 3 5 15 নম্বর। নাম্বার কয়ের প্রশ্ন, আমাদের চারপাশের বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। তো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে পদ্ধতি, প্রথম হচ্ছে পরিচালন পদ্ধতি। ওকে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে পরিবহন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি আর তাপ শোষণ পদ্ধতি। তো এই 4টি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এটা তোমরা এখান থেকে ভালোভাবে পড়বে। পরের প্রশ্ন দেখে নাও, শব্দ দূষণের কারণগুলো লেখো। তো শব্দ দূষণের কারণগুলি কি? বিভিন্ন কারণে শব্দ দূষণ হয়। এর প্রাকৃতিক কারণগুলো এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে তীব্র ঝড়ের আওয়াজ, মেঘ ডাকার আওয়াজ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এইগুলো মানুষের সৃষ্টির যে কারণ সেগুলো রয়েছে। দেখো এখানে বিভিন্ন যানবাহনের শব্দ থেকে, যেমন হচ্ছে হর্নের শব্দ, উচ্চস্বরে লাউড স্পিকার বাজানো, শব্দ বাজির আওয়াজ, এইগুলো হচ্ছে শব্দ দূষণের কারণ। এরপর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর যে প্রভাব সেগুলো হচ্ছে, 1 নম্বর ঋতু পরিবর্তন হয়। মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ এই ঋতুগুলো মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক, ঠিক আছে, এই মৌসুমী বায়ুর প্রভাবে হয় এগুলো। তারপর হচ্ছে দেখো বৃষ্টিপাত, সেটাও মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু নিয়ন্ত্রিত হয়। বৃষ্টিপাতের অসম বন্টন, কোথাও বেশি বৃষ্টিপাত হয়, কোথাও কম বৃষ্টিপাত হয়, সেটাও হচ্ছে মৌসুমী বৃষ্টিপাতের ফলে হয়। খরা ও বন্যার প্রাদুর্ভাব হয়, সেটাও মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু হয়। তো এইগুলো 5টা পয়েন্ট এখানে দেওয়া আছে, পয়েন্টগুলো ভালোভাবে তোমরা পড়বে।
নেক্সট হচ্ছে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। তো ধান চাষের জন্য প্রাকৃতিক যে অনুকূল পরিবেশ রয়েছে, ঠিক আছে, সেগুলো কি? প্রথম হচ্ছে জলবায়ু কীরকম প্রয়োজন হয় না, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু উষ্ণ আর্দ্র পরিবেশে ধানের চাষ ভালো হয় এবং উষ্ণতার ক্ষেত্রে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। বৃষ্টিপাত হচ্ছে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় বার্ষিক। আর মৃত্তিকা কীরকম চাই এখানে? উর্বর দোআঁশ মাটি, ঠিক আছে, হলে কিন্তু ধান চাষ ভালো হয়। আর ভূমির প্রকৃতি, জমিতে জল থাকলে কিন্তু ধান চাষ সবচেয়ে ভালো হয়। তাই কী দরকার? সমভূমি, কিন্তু সমতল ভূমি দরকার, ঠিক আছে, ধান চাষের জন্য। তো এগুলো হচ্ছে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্রের উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা তোমাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, খুব ভালোভাবে এগুলো মুখস্থ করে রাখবে। এবং যদি এর পিডিএফ পেতে যাও, সহজ লেসন অ্যাপটা ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।